সোনার কাঠি নিবন্ধটি সবুজপত্র পত্রিকায় 1322-এর জ্যৈষ্ঠ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। 1323 বঙ্গাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের আরও কয়েকটি নিবন্ধ সংকলিত গ্রন্থ পরিচয়ে স্থান পায় সোনার কাঠিও। রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় জানাচ্ছেন, মুক্তিকামী কবি বিশ্বাস করেন সেই মুক্তিতত্ত্বে যাহা রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি আর রীতিতে সমভাবে ও সদ্বতভাবে প্রযুক্ত হইতে পারে, তাহাই জাতির পক্ষে পরিপূর্ণভাবে কল্যাণকর। ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রেও কবির সেই মুক্তি কামনা, কারণ আর্টের ক্ষেত্রে মুক্তি হইতেছে চিত্তের মুক্তি, স্বাধীনতার প্রথম সোপান। কয়েক বৎসর পূর্বে সোনার কাঠি প্রবন্ধে কবি সঙ্গীতে এই মুক্তির দাবি পেশ করিয়াছিলেন। তাহার মতে জাতির ভাবাবেগ কখনো প্রাচীন বন্ধনের মধ্যে নিঃশেষে আত্মপ্রকাশ করিতে পারে না। আত্মপ্রকাশের আনন্দই স্বাধীনতা, সেই তো সৃষ্টি। বাংলার ইতিহাস হইতে লেখক দেখাইলেন, বাংলাদেশ অমুক শাস্ত্রের শাসন মানিয়া চলে নাই বলিয়া সে নব নব সৃষ্টিলীলার মধ্যে আত্মপ্রকাশ করিতে সক্ষম হইয়াছে। আমাদের সাহিত্য, বিজ্ঞান, দর্শন, চিত্রকলা সবই আজ অচলতার বাঁধন হইতে ছাড়া পাইয়াছে। এখন আমাদের সঙ্গীতও যদি এই বিশ্বযাত্রার তালে তাল রাখিয়া না চলে, তবে ওর আর উদ্ধার নাই। নানা রঙের রবীন্দ্রনাথ ইউটিউব চ্যানেলের বিচিত্র প্রবন্ধের তৃতীয় পর্বে আমি শ্যামলী মিত্র পড়ছি সোনার কাঠি নিবন্ধের প্রথম ভাগ। রূপকথায় আছে, রাক্ষসের জাদুতে রাজকন্যা ঘুমিয়ে আছেন। যে পুরীতে আছেন সে সোনার পুরী, যে পালঙ্কে শুয়েছেন সে সোনার পালঙ্ক। সোনা মানিকের অলঙ্কারে তার গা ভরা, কিন্তু কড়াক্কর পাহারা, পাছে কোনো সুযোগে বাহিরের থেকে কেউ এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। তাতে দোষ কি? দোষ এই যে চেতনার অধিকার যে বড়। সচেতনকে যদি বলা যায়, তুমি কেবল এইটুকুর মধ্যেই চিরকাল থাকবে, তার এক পা বাইরে যাবে না, তাহলে তার চৈতন্যকে অপমান করা হয়। ঘুম পাড়িয়ে রাখার সুবিধা এই যে তাতে দেহের প্রাণটা টিকে থাকে, কিন্তু মনের বেগটা হয় একেবারে বন্ধ হয়ে যায়, নয় সে অদ্ভুত স্বপ্নের পথহীন ও লক্ষ্যহীন অন্ধলোকে বিচরণ করে। আমাদের দেশের গীতিকলার দশাটা এই রকম। সে মোহরাক্ষসের হাতে পড়ে বহুকাল থেকে ঘুমিয়ে আছে। যে ঘরটুকু, যে পালঙ্কটুকুর মধ্যে এই সুন্দরীর স্থিতি, তার ঐশ্বর্যের সীমা নেই। চারিদিকে কারুকার্য, সে কত সূক্ষ্ম, কত বিচিত্র। সেই চেড়ির দল, যাদের নাম ওস্তাদি, তাদের চোখে ঘুম নেই। তারা শত শত বছর ধরে সমস্ত আসা যাওয়ার পথ আগলে বসে আছে, পাছে বাহির থেকে কোনো আগন্তুক এসে ঘুম ভাঙিয়ে দেয়। তাতে ফল হয়েছে এই যে, যে কালটা চলছে রাজকন্যা তার গলায় মালা দিতে পারেনি। প্রতিদিনের নূতন নূতন ব্যবহারে তার কোনো যোগ নেই। সে আপনার সৌন্দর্যের মধ্যে বন্দী, ঐশ্বর্যের মধ্যে অচল। কিন্তু তার যত ঐশ্বর্য, যত সৌন্দর্যই থাক, তার গতিশক্তি যদি না থাকে, তাহলে চলতিকাল তার ভার বহন করতে রাজি হয় না। একদিন দীর্ঘশ্বাস ফেলে
পালঙ্কের উপর অচলাকে শুইয়ে রেখে সে আপন পথে চলে যায়। তখন কালের সঙ্গে কলার বিচ্ছেদ ঘটে। তাতে কালেরও দারিদ্র্য, কলারও বৈকল্য। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি আমাদের দেশে গান জিনিসটা চলছে না। ওস্তাদরা বলছেন, গান জিনিসটা তো চলবার জন্য হয়নি, সে বৈঠকে বসে থাকবে, তোমরা এসে সোমের কাছে খুব জোরে মাথা নেড়ে যাবে। কিন্তু মুশকিল এই যে আমাদের বৈঠকখানার যুগ চলে গেছে। এখন আমরা যেখানে একটু বিশ্রাম করতে পাই সে মুসাফিরখানায়। যা কিছু স্থির হয়ে আছে তার খাতিরে আমরা স্থির হয়ে থাকতে পারবো না। আমরা যে নদী বেয়ে চলেছি সে নদী চলছে। যদি নৌকোটা না চলে তবে খুব দামি নৌকো হলেও তাকে ত্যাগ করে যেতে হবে। সংসারে স্থাবর অস্থাবর দুই জাতের মানুষ আছে। অতএব বর্তমান অবস্থাটা ভালো কি মন্দ তা নিয়ে মতভেদ থাকবেই, কিন্তু মত নিয়ে করব কি? যেখানে একদিন ডাঙা ছিল সেখানে আজ যদি জল হয়েই থাকে তবে সেখানকার পক্ষে দামি চৌঘুড়ির চেয়ে কলার ভেড়াটাও যে ভালো। 50 বছর আগে একদিন ছিল যখন বড় বড় গাইয়ে বাজিয়ে দূর দেশ থেকে কলকাতা শহরে আসতো। ধনীদের ঘরে মজলিস বসত। ঠিক সময় মাথা নাড়তে পারে এমন মাথা গুনতিতে নেহাত কম ছিল না। এখন আমাদের শহরে বক্তৃতা সভার অভাব নেই, কিন্তু গানের মজলিস বন্ধ হয়ে গেছে। সমস্ত তানমান লয় সমেত বৈঠকি গান পুরোপুরি বরদাস্ত করতে পারে এত বড় মজবুত লোক এখনকার যুবকদের মধ্যে প্রায় দেখাই যায় না। চর্চা নেই বলে জবাব দিলে আমি শুনব না। মন নেই বলেই চর্চা নেই। আকবরের রাজত্ব গেছে একথা আমাদের মানতেই হবে। খুব ভালো রাজত্ব, কিন্তু কি করা যাবে, সে নেই। অথচ গানেতেই যে সে রাজত্ব বহাল থাকবে একথা বললে অন্যায় হবে। আমি বলছি না আকবরের আমলের গান লুপ্ত হয়ে যাবে, কিন্তু এখনকার কালের সঙ্গে যোগ রেখে তাকে টিকতে হবে। সে যে বর্তমান কালের মুখ বন্ধ করে দিয়ে নিজেরই পুনরাবৃত্তিকে অন্তহীন করে তুলবে তা হতেই পারবে না। সাহিত্যের দিক থেকে উদাহরণ দিলে আমার কথাটা স্পষ্ট হবে। আজ পর্যন্ত আমাদের সাহিত্যে যদি কবি কঙ্কন চণ্ডী, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, মনসার ভাসানের পুনরাবৃত্তি নিয়ত চলতে থাকতো তাহলে কি হতো? 15 আনা লোক সাহিত্য পড়া ছেড়েই দিত। বাংলার সকল গল্পই যদি বাসবদত্তা কাদম্বরীর ছাঁচে ঢালা হতো তাহলে জাতে ঠেলার ভয় দেখিয়ে সে গল্প পড়াতে হতো। কবি কঙ্কন চণ্ডী, কাদম্বরীর আমি নিন্দা করছি না। সাহিত্যের শোভাযাত্রার মধ্যে চিরকালই তাদের একটা স্থান আছে, কিন্তু যাত্রাপথের সমস্তটা জুড়ে তারাই যদি আড্ডা করে বসে তাহলে সে পথটাই মাটি, আর তাদের আসলে কেবল তাকিয়া পড়ে থাকবে, মানুষ থাকবে না। বঙ্কি মানলেন 7 সমুদ্র পাড়ের রাজপুত্রকে আমাদের সাহিত্য রাজকন্যার পালঙ্কের শিয়রে। তিনি যেমনি ঠেকালেন সোনার কাঠি, অমনি সেই বিজয় বসন্ত লায়লা মজনুর হাতির দাঁতে বাঁধানো পালঙ্কের উপর রাজকন্যা নড়ে উঠলেন। চলতিকালের সঙ্গে তার মালা বদল হয়ে গেল। তারপর থেকে তাকে আজ আর ঠেকিয়ে রাখে কে? যারা মনুষ্যত্বের চেয়ে কৌলিন্যকে বড় করে মানে তারা বলবে ওই রাজপুত্রটা যে বিদেশি। তারা এখনো বলে এ সমস্তই ভুয়ো। বস্তুতন্ত্র যদি কিছু থাকে সে তো ওই কবি কঙ্কন চণ্ডী, কেননা এ আমাদের খাঁটি মাল। তাদের কথাই যদি সত্য হয় তাহলে একথা বলতেই হবে, নিছক খাঁটি বস্তুতন্ত্রকে মানুষ পছন্দ করে না। মানুষ তাকেই চায় যা বস্তু হয়ে
বাস্তু গেড়ে বসে না, যা তার প্রাণের সঙ্গে সঙ্গে চলে, যা তাকে মুক্তির স্বাদ দেয়। সোনার কাঠির প্রথম পর্ব পড়া শেষ হলো। দ্বিতীয় ও শেষ ভাগ নিয়ে আগামী পর্বে ফিরছি।